আচ্ছা, এমন কিছু শক্তি আছে যা কিন্তু আমাদের সাধারণ চোখের আড়ালেই থাকে, কিন্তু যখন তারা প্রতিশোধ নিতে আসে তার ফল হয় মারাত্মক ভয়ঙ্কর। আজকে আমরা ঠিক এমনই এক কাহিনী শুনব, বাঁকুড়ার পাহাড়পুরের এক জমিদার বাড়ির অভিশপ্ত চিলকোঠার রহস্য ভেদ করব আমরা, যেখানে নেমে এসেছিল এক অলৌকিক অভিশাপ। চলুন তাহলে সেই রহস্যের গভীরে ঢোকা যাক। গল্পের শুরুতেই এই লাইনটা ভাবুন একবার, যা ঘটেছিল তা আজও চাপা পড়ে আছে। মানে আমরা এমন এক ঘটনার কথা বলছি যা হয়তো বহু পুরনো, কিন্তু তার অভিশাপটা আজও যেন জিন্দা আছে। আর এই চাপা পড়ে থাকা রহস্যটাই কেমন একটা অজানা ভয় তৈরি করে, তাই না? কোনো কিন্তু নেই, কোনো যদি নেই, একেবারে সরাসরি বলে দেওয়া হচ্ছে এখানে একটা মৃত্যু ঘটবেই। কি সাংঘাতিক কথা! মানে কোনো সন্দেহর জায়গায় রাখা হয়নি। এই একটা লাইনে কিন্তু বুঝিয়ে দিচ্ছে যে এটা কোনো সাধারণ ভূতের গল্প না, আমরা আসলে একটা ভয়ঙ্কর পরিণতির দিকে এগোচ্ছি। তো এই সব কিছুর শুরুটা কোথায়? আর পাঁচটা বড় রহস্যের মতো এটারও শুরু হয়েছিল খবরের কাগজের একটা ছোট্ট অদ্ভুত খবর থেকে। কে জানতো ওই ছোট ঘটনাই আসলে এক বিরাট অশুভ ঝড়ের পূর্বাভাস ছিল। তো খবরের কাগজের এই অদ্ভুত খবরটাই প্রথম বিভূতি আর কিশোরীর চোখে পড়ে। কি লেখা ছিল তাতে? যে বাঁকুড়ার পাহাড়পুরের এক জমিদার বাড়িতে এক অলৌকিক দুর্ঘটনা ঘটেছে। ভাবা যায়, বাড়ির সৌভাগ্যের চিহ্ন একটা রূপোর শঙ্খ প্রথমে উধাও হয়ে গেল, আর তারপর সেটাকে পাওয়া গেল ভাঙা অবস্থায়। কোথায় না একটা তালাবন্ধ চিলকোঠার ছাদে। ব্যাপারটা কেমন অদ্ভুত না? এই খবরটা পড়ার সঙ্গে সঙ্গেই বিভূতি আর কিশোরী বুঝে গিয়েছিল যে এর পেছনে কোনো সাধারণ যুক্তিবুদ্ধি কাজ করছে না। তাদের মাথায় তখন একটাই নাম ঘুরছিল, অগ্নিদেব। কারণ এই ধরনের রহস্যের জট ছাড়ানোর ক্ষমতা একমাত্র তারই আছে। অগ্নিদেব কিন্তু প্রথমে তেমন গা করেননি, কিন্তু ঘটনার ভেতরের বিষয়টা বুঝতে পারার পর তিনি রাজি হন। তবে যাওয়ার আগে একটা মারাত্মক সাবধানবাণী শুনিয়ে দেন। তেমন সময়ের ভেড়ে যদি কখনো পড়ো, তখন কিন্তু পালানোর সময় পাবে না। মানে এই একটা কথাতেই যেন পুরো বিপদের আঁচ পাওয়া যাচ্ছিল। তো অগ্নিদেবের ওই সতর্কবাণী সঙ্গে নিয়েই ওরা তিনজন পৌঁছে গেল সেই জমিদার বাড়িতে। আর ঠিক ওখানেই শুরু হলো আসল রহস্যের খেলা, যেখানে বিপদ যেন চারদিকে জাল পেতে বসেছিল। বাড়িতে পা রাখার সঙ্গে সঙ্গেই অগ্নিদেব হঠাৎ থমকে দাঁড়ালেন। মানে অন্যরা যা দেখতে পাচ্ছিল না, তিনি সেটা অনুভব করতে পারছিলেন। সঙ্গে সঙ্গে তিনি বলে উঠলেন যে একটা বিপদের বলয়, একটা অদৃশ্য বিপদ পুরো বাড়িটাকে ঘিরে ফেলেছে। আর তার এই কথাতেই যেন চারপাশের হাওয়াটা হঠাৎ করে ভারী হয়ে গেল। এরপর জমিদার ধনঞ্জয় রায়চৌধুরী পুরো ঘটনাটা খুলে বললেন যে তার ছেলে শ্রমিকের শখেই বাড়িতে রূপোর শঙ্খটা আনা হয়েছিল, কিন্তু কি আশ্চর্য, পরদিন সকালে সেটা গায়েব। আর তারপর তো সেটাকে পাওয়া গেল ভাঙা অবস্থায়, সেই তালা দেয়া ছাদে, যেখানে গত 1 মাসে কারোর পা পড়েনি। মানে রহস্যটা আরও জটিল হয়ে গেল। আর ঠিক যখন জমিদার মশাই এই কথাগুলো বলছেন, হঠাৎ ছাদের ওপর থেকে একটা বিদঘুটে শব্দ ভেসে এলো। খ্যাচ খ্যাচ খ্যাচ, ঠিক যেন কেউ একটা ভারী লোহার শিকল টেনে হিজড়ে নিয়ে যাচ্ছে। ওই একটা শব্দই যেন জানান দিল বাড়িতে তারা একা নয়। এরপরেই তদন্তটা সোজা গিয়ে পৌঁছালো রহস্যের একেবারে কেন্দ্রবিন্দুতে, সেই তালাবন্ধ চিলকোঠায়। যে দরজাটা এতদিন ধরে বন্ধ ছিল, সেটাই এবার খুলবে। অগ্নিদেব তালাটা খুলে সজোরে দরজাটা ঠেলে দিলেন, আর ভেতরে যা দেখা গেল সেটা অবিশ্বাস্য। ফকফকে চাঁদের আলোয় ছাদের ঠিক মাঝখানে একটা মেয়ে বসে আছে, আর তার কাঁধে একটা বিশাল অস্বাভাবিক বড় আকারের পেঁচা। দৃশ্যটা এতটাই অদ্ভুত যে এক মুহূর্তের জন্য সবাই যেন পাথর হয়ে গেল। অগ্নিদেব যখন মেয়েটাকে জিজ্ঞেস করলেন, কে তুমি, সে এমন এক হাড় হিম করা গলায় জবাব দিল যা শুনলে গায়ে কাটা দেয়। সে বলল, অভিশাপের উলুক। ব্যাস, এই একটা কথাতেই পরিষ্কার হয়ে গেল যে সামনে যে বসে আছে সে কোনো সাধারণ মানুষ নয়। আর এর পর যা হলো তা আরও অদ্ভুত। কথাটা শেষ হতে না হতেই মেয়েটা যেন নিজেকে হাওয়ায় ভাসিয়ে দিল, একেবারে ভরশূন্য হয়ে রেলিং টপকে নিচে মিলিয়ে গেল। অথচ নিচে কোনো কিছু পড়ার এক ফোঁটা শব্দও হলো না। এবার আর কোনো সন্দেহই রইল না যে তারা কোনো মানুষের সামনে দাঁড়িয়েছিল না।
এই অলৌকিক কাণ্ডটা নিজের চোখে দেখার পর অগ্নিদেব রায়চৌধুরী মশাইকে একটা চূড়ান্ত সতর্ক বার্তা দিলেন। তিনি বললেন, বাড়ির সবাই মিলে কটা দিন একটা ঘরে থাকুন, কারণ এখানে একটা মৃত্যু ঘটবেই, যেটা আটকানোর ক্ষমতা আমারও নেই। ভাবুন একবার, অগ্নিদেবের মতো মানুষও অসহায়। তো ওই অলৌকিক সত্তার সঙ্গে দেখা হওয়ার পর অগ্নিদেব বুঝতে পারলেন এই অভিশাপের শেকড় অনেক গভীরে। এবার সময় হলো ছড়িয়ে ছিটিয়ে থাকা টুকরোগুলোকে এক এক করে জোড়া লাগানোর, আর ওই উলুকন্যার আসল সত্যিটা খুঁজে বের করার। অগ্নিদেব এবার বাড়ির সবার সাথে আলাদা করে কথা বলতে শুরু করলেন, আর তখনই কিছু ক্লু বেরিয়ে আসতে লাগলো। যেমন বাড়ির রাঁধুনি গণেশ বলল, কদিন আগে রান্নাঘরে একটা বিশাল পাখি দেখে সে খুব ভয় পেয়েছিল। আর এই কথা শুনেই জমিদার ছেলে শ্রমিক খুব তাচ্ছিল্যের সঙ্গে বলে উঠল, ওহ, ওই পাখিটা, ওটাকে তো আমার একদম পছন্দ না, কদিন আগেই তো একটাকে মেরেছি। আর তখনই অগ্নিদেবের মাথায় ব্যাপারটা ক্লিক করল। পুঁথি ঘেটে তিনি নিশ্চিত হলেন এটা কোনো সাধারণ প্যাঁচা নয়, এটা হলো অলক্ষী উলুক। শ্রমিককে সঙ্গে নিয়ে অগ্নিদেব জঙ্গলের সেই জায়গায় গেলেন যেখানে সে প্যাঁচাটাকে মেরেছিল। কিন্তু সেখানে গিয়ে যা দেখা গেল তার জন্য কেউ প্রস্তুত ছিল না। ঘন আগাছার ভেতরে একটা মানুষের মৃতদেহ, পচে গলে প্রায় মাটির সঙ্গে মিশে গেছে। এই আবিষ্কারটা পুরো ঘটনাকে আরও জটিল করে দিল। এবার অগ্নিদেব ঠিক করলেন, যা হবার হবে। তিনি ওই অশুভ শক্তির মুখোমুখি হবেন। তিনি মাটিতে একটা ধাতব দণ্ড দিয়ে একটা বড় গোল দাগ কাটলেন আর সবাইকে বললেন তার ভেতরে এসে দাঁড়াতে। এরপর তিনি মন্ত্র পড়া শুরু করলেন, আর সঙ্গে সঙ্গে গাছের কোটর থেকে সেই আহত রক্তাক্ত প্যাঁচাটা বেরিয়ে এলো, আর তার ঠিক পেছনেই ছিল রক্তে মাখা সেই মেয়েটি। আর এবার সেই ভয়ঙ্কর পরিণতির পালা। অভিশাপের চূড়ান্ত রূপটা এবার সামনে আসবে। যে প্রতিশোধের আগুন এতক্ষণ জ্বলছিল তা এবার তার শিকারকে গ্রাস করবে। মেয়েটা শ্রমিকের দিকে তাকিয়ে এমন একটা পৈশাচিক হাসি হাসল, আর তারপর বলল, তুই আমার পোষ্যকে মেরেছিস, কিন্তু আমি তোকে মারব না। ভয় পাস না শ্রমিক, আমি সারা জীবন তোদের পাশেই থাকব। ভাবুন একবার, মৃত্যু নয়, তার চেয়েও ভয়ঙ্কর শাস্তি, অনন্তকাল ধরে পাশে থেকে যন্ত্রণা দেওয়ার অভিশাপ। এর থেকে বড় অভিশাপ আর কি হতে পারে? কিন্তু প্রশ্নটা হলো, কে এই অলক্ষী? আমাদের পৌরাণিক কাহিনী অনুযায়ী অলক্ষী হলেন দেবী লক্ষ্মীরই বড় বোন, কিন্তু তিনি হলেন দুর্ভাগ্যের দেবী। যে কোনো রকম সৌভাগ্য বা সমৃদ্ধির প্রতীক, যেমন ওই রূপোর শঙ্খ, তিনি একদম সহ্য করতে পারেন না। সোজা কথায়, তিনি যেখানে থাকেন লক্ষ্মী বা সৌভাগ্য সেখানে থাকে না। তাহলে শেষ প্রশ্নটা কিন্তু এটাই যে দেবী নিজেই সৌভাগ্য আর সমৃদ্ধিকে হিংসা করেন, তিনি কি কখনো চাইবেন যে তার অপছন্দের কোনো জিনিস, যেমন একটা রূপোর শঙ্খ, কোনো বাড়িতে থাকুক? হয়তো রায়চৌধুরী বাড়ির কপালে দুর্ভাগ্য সেদিনই লেখা হয়ে গেছিল, যেদিন তারা ওই শঙ্খটা বাড়িতে এনে নিজেদের সমৃদ্ধির বড়াই করেছিল।